এতপর দীর্ঘ এক সময়ের পরিসমাপ্তি বোধ করি। সময় কেটেছে এবার ঝড়ের গতিতে। তখন মধ্য রজনীর প্রহর, অম্বর থমথমে ভীষণ, বাতাবরণে বইছে এলোমেলো অনিল হিমশীতল সমীর সাঁই সাঁই শব্দের উৎপত্তি করে কোমল সব গাছের পাতা মৃদু করে ছুঁয়ে দিচ্ছে। নিকষ কালো অন্তরিক্ষে চুমু দিচ্ছিল কমলাটে মেঘের দল। থেমে থেমে কিয়ৎ সময় পর পর মেঘেরা গর্জন করে মেদিনী কাঁপাচ্ছে। মেঘমেদুর অম্বর হতে আসা দানবীয় গর্জন শ্রবণ করে তন্দ্রাঘরে মৃদু পরিমাণে নড়ে চড়ে উঠেছিল টুইঙ্কেল। নেত্রপল্লব আঠার ন্যায় একে অপরের সাথে যুক্ত থাকায় সে আর নেত্রযুগল উন্মুক্ত করতে পারল না। সহসা মুখশ্রী কুচকে অস্পষ্ট স্বরে ক্রন্দনের সুর বের করতেই উষান ব্যস্ত হয়ে উঠল টুইঙ্কেলের মাথা এলিয়ে তার চাওড়া কাঁধে। মেয়েটা একাধারে তার সাথে খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। উষান হাঁটছে আর টুইঙ্কেলের পিঠে আদুরে করে চাপড় দিচ্ছে তন্দ্রায় ডুবে যেতে সহায়তা করার প্রয়াসে। এক সময় তন্দ্রা ঘরে পুরোপুরি নিম্নজিত হলো টুইঙ্কেল। উষান ঘড়িতে সময় দেখল, যেতে হবে তাকে। শান্ত পায়ে সে এগোলো রুহির রুমটায়। দরজার সামনে আসতেই তার কর্ণকুহরে ভেসে এলো ভেতরে অবস্থান করা মানবীর করুণ ক্রন্দনের সুর। উষান বুক ফুলিয়ে শ্বাস ফেলল, করাঘাত করল দরজায়। 1-2 মিনিট পর রুহি দ্রুত পদে এসে দরজা খুলল। উষানকে দেখে সে অপ্রতিভ হয়, দৃষ্টি নত করে জিজ্ঞেস করে, ভাইয়া টুইঙ্কেল ঘুমিয়ে গেছে? উষান ভরাট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, ওকে তোমার কাছে রাখো, বাহিরে বাজ পড়ছে, বাজ পড়ার শব্দে ভয় পায় ও। দেখে রেখো, একা ফেলে যেও না, যতটুকু সম্ভব হয়। জি ভাইয়া, দিন ওকে আমার কাছে। টুইঙ্কেলকে আলগোছে সন্তপর্ণে কোলে তুলে নিল রুহি। শেষে রুমে প্রবেশ করে দরজা লাগাতে নিবে তৎক্ষণাৎ তার পদচারণ থমকে দেয় উষানের করা প্রশ্ন, কাঁদছিলে রুহি? কাঁদতে নিষেধ করেছি না আমি? ধরা পড়ে যাওয়াতে ভীষণ অপ্রতিভ হয় রুহি। সে ঘুরে দাঁড়ালো, চেপে রাখা বুক ভর্তি আর্তনাদ এবার ছিটকে বেরিয়ে এলো। বলল, মীরা ওকে কবে আবার আগের মতো দেখতে পাবো ভাইয়া? 6টা মাস পার হয়ে গেল। উষান ভরাট কণ্ঠে বলে উঠল, বলছি না ঠিক হয়ে যাবে? এভাবে কাঁদলে কি করে হয়? নিজের খেয়াল রাখো ঠিক মতো। কয়দিন হলো সুস্থ হলে, তুমি আবার অসুস্থ হলে টুইঙ্কেলকে দেখবে কে? আমি একদমই সময় পাচ্ছি না ওকে দেখার, তোমাদের দেখে রাখার। যতটুকু দেখছেন আলহামদুলিল্লাহ। এখন কোথায় যাচ্ছেন ভাইয়া? মীরার কাছে। কয়েক পল মৌনতা বিচরণ। জোরালো শ্বাস ফেলে উষান প্রতি উত্তর করল, হ্যাঁ, ওকে দেখে ক্যাম্পে ফিরবো। নিজের খেয়াল রেখো, কোনো দরকার হলে ফোন দিও। রুহি কতক্ষণ তাকিয়ে থাকলো উষানের যাওয়ার পানে। অন্তঃস্থল তার বিষাক্ত, তিক্তপূর্ণ। উষান কতটা কষ্ট করছে, কতটা চাপে আছে তা যেন চক্ষু সমেত টকটক করে ফুটে উঠছে। আহ, এসবে শেষ কবে কবে? হাসপাতালে পৌঁছে মোটরসাইকেল নির্দিষ্ট স্থানে পার্ক করলো উষান। এতপর চাবি পকেটে ঢুকিয়ে হাঁটা ধরল সামনে। আঁখি জোড়া তার অনুভূতিহীন, নিষ্প্রাণ হয়ে রয়েছে। কাঙ্ক্ষিত সেই স্থানে পৌঁছে দরজা ঠেলে প্রবেশ করলো ভেতরে। সামনে তার প্রিয় মানবী শুয়ে, ক্লান্ত ও জীর্ণ শীর্ণ দেহ। মুখশ্রীর মায়াটা আর নেই। বিভিন্ন ওষুধের সাইড ইফেক্টের ফলস্বরূপ হাত পা মুখশ্রী হয়েছে ফ্যাকাশে। উষান মীরার সন্নিকটে এগোলো, টুল টেনে বসলো তার পাশে। কয়েক পল পলকহীনভাবে দেখলো সে মীরাকে। তার ঝটপটে মীরা এখন মৌন। দীর্ঘ 6 মাস যাবৎ সে বিছানায় পড়ে সারাক্ষণ মূর্তির ন্যায় এক স্থানে স্তব্ধ হয়ে থাকে। উষান 2বার পলক ঝপকালো। টপ টপ করে 2 চোখ হতে অশ্রু পড়ল গাল বেয়ে। সিক্ত কণ্ঠে ভাঙা গলায় সে বলল, আর কতদিন মীরা, আর কত অপেক্ষা? আমি সত্যি এবার ধৈর্যহারা হয়ে পড়ছি। আমাকে এই পরিস্থিতিতে কেন ফেললে মেয়ে? সব কিছু আজ আমার এলোমেলো, অবিন্যস্ত। ঠিক হয়ে যাও তুমি মাদকতা। আর কতদিন বিরহে কাটাবো? মীরা কোমায় গিয়েছে আজ 6 মাস পেরোলো। দীর্ঘ এক সময় এই 6টা মাস সে স্তব্ধ আকার ধারণ করে সেই যে মৌনতা পালন করা শুরু করেছে, সেই মৌনতার ধ্বংসাত্মক পরিণতি আর ঘটেনি। মানবী একবারও চক্ষু জোড়া আর উন্মুক্ত করে দেখেনি। মীরা কোমায় গিয়েছে ব্রেন স্ট্রোকের কারণে। উষান সেই দিন ক্যাম্পে ফিরে গেল তাকে সুরক্ষায় রেখে। তার পরের দিনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটল তার সহিত। ঠিক কী ঘটেছিল জানা নেই,
তবে সে ঘটনার জেরে মীরা সর্বপ্রথম ব্রেন স্ট্রোক হয়েছে। এতপর মস্তিষ্কের তুমুল রক্তক্ষরণ, মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধল। ঘটনা এতই দ্রুত ঘটল, মীরা কাউকে আর সুযোগ দিল না তাকে সুস্থ করার। আচানক সব কিছু নিস্তব্ধ। গোটা 4টে মানুষকে বেহাল পরিণতিতে রেখে মীরা কোমায় চলে গিয়েছে। তবে মীরার বর্তমান পরিস্থিতি দর্শন করে ডাক্তাররা মনে করছেন মীরা অতি জলদি রিকভার করবে। মস্তিষ্কের স্নায়ুকোষে পরিবর্তন এসেছে, রোগীর দিক দিয়েও ইতিবাচক নির্দেশনা আসছে। উষান আশঙ্কা করে এইসবের পেছনে একজনেরই হাত আছে, আর তা হচ্ছে উষার। কারণ ইফরাদের অ্যাক্সিডেন্ট উষাই করিয়েছিল। সেদিন রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখে উষান অনেকটা নিশ্চিত হয়েছে সে আসল দোষী, যার কারণে ইফরাদ আজ মৃত। সে যখন গাড়িতে গড়বড় করছিল তখন ওই ছেলেটাকে চিনে রাখার মতো বেশ কিছু কারণ উষান চিহ্নিত করে রেখেছিল। যেমন ছেলেটা বাম হাতে সব কাজ করে, ডান পা একটু বাঁকানো অর্থাৎ অ্যাবনর্মেল। ছেলেটাকে ধরার সুযোগ হয়নি, তাই এই বিষয়গুলো মাথায় রেখেছিল সে। এতপর কাজেও দিয়েছে। সেই ছেলেটা রুহি, মীরা এবং টুইঙ্কেল যে হাসপাতালে ভর্তি ছিল সেখানেও এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে উষান। সে এসে প্রবেশ করেছিল মীরার কেবিনে। এতপর ঘটল সেই সর্বনাশ কাণ্ড। ছেলেটা টুইঙ্কেলকে দেখভাল করা নার্স দুটোকেও হাত করেছিল, কষ্ট দিতে চেয়েছিল মেয়েটাকে। রুহিকেও মেরে ফেলার পরিকল্পনা ছিল। তবে তার আগে উষান সব কিছু আয়ত্তে আনার চেষ্টা করেছে। রুহি টুইঙ্কেল সুস্থ হয়ে ওঠাতে তাদের বাসায় এনে বাসার বাইরে সবসময় সুরক্ষা দেওয়ার স্বার্থে গার্ড রেখেছে 3 জন। মীরাকে ভর্তি করিয়েছে এখানকার আর্মি হাসপাতালে। আর্মি হাসপাতালে মীরা সম্পূর্ণরূপে সুরক্ষিত। তবে এখানে ভর্তি করাতে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে উষানকে। টুইঙ্কেল এখন অনেকটাই স্বাভাবিকতা, রুহি সুস্থ, মাঝখান থেকে এলোমেলো শুধু মীরা। টুইঙ্কেল এখন নিয়ম করে স্কুলে যায়, বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা। সাহান্য হলে রুহির সঙ্গ। এতপর রাত্রি নামলে উষানের সাথে তার জাম্পেশ আড্ডা বসে। শত কষ্ট হলে উষান কোনো রকম ক্যাম্প থেকে সময় বের করে রাতে আসে টুইঙ্কেলের কাছে। ও ঘুমিয়ে গেলে রওনা দেয় মীরার নিকট। মীরার কাছে মাঝরাত পর্যন্ত থেকে সেখান থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যায় আবার ক্যাম্পে। প্রতিদিনকার মতো আজও উষান সালাত আদায় করতে প্রস্তুতি নিল। সালাত শেষে সে শেষবারের মতো মীরার মুখশ্রী দর্শন করে আলতো করে মীরার গাল ছুঁইয়ে দিয়ে বেরিয়ে গেল। প্রভাতের আলো ফুটতে শুরু করেছে। ভোর হওয়ার পূর্বেই তাকে ফিরতে হবে ক্যাম্পে, না হলে বিশাল সমস্যা। তমসা বিরাজ করা ছোট্ট কক্ষ হতে ভেঙে ভেঙে ভেসে আসছে কারো আকুতি মিনতি। বাঁচার জন্য প্রবল আকাঙ্ক্ষা তার কণ্ঠে নিপুণভাবে প্রকাশ পাচ্ছে। দরজার এপাশে দাঁড়িয়ে উষান ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। হাতে তার প্রিয় সেই ছোট্ট ছুরিটা। দরজায় এক পোকা লাথি মেরে ভেতরে প্রবেশ করল উষান। তার থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে তীব্র কাঠের চেয়ারে বসে সামনে তাকিয়ে। তীব্রের দৃষ্টি অনুসরণ করে উষান সেই দিকে তাকালো। তারপর হাঁটা ধরল সেদিকের উদ্দেশ্যে। হাঁটু গেড়ে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে কেউ। পুরো দেহ তার রক্তাক্ত, রক্তিম তরল দ্বারা রঞ্জিত তার পরনের পোশাক। উষান লম্বা কদম ফেলে ছেলেটার গলার পেছনে হাত দিয়ে চুল মুঠো করে ধরল। মুখশ্রীতে গম্ভীরতা টেনে তুমুল আক্রোশ নিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তোকে কে পাঠিয়েছে? উষা, জলদি বলবি, সময় 1 মিনিটেরও কম। তীব্র শার্টের হাতা ঝাড়া মেরে উঠে দাঁড়ালো। বলল, দোস্ত, ইংলিশ না, স্প্যানিশ বল। এটা ইংলিশ বুঝে না তেমন। আমি স্প্যানিশ ভাষা পারি না, তাই কোনো কথা এখনও বের করতে পারি নাই। মাত্রাতিক বিরক্তিমাখা নজরে এক পলক তীব্রকে দর্শন করে উষান ফের দৃষ্টি ফেলল ছেলেটার প্রতি। ভীতিগ্রস্ত নয়নে কেমন হাঁসফাঁস করছে সে। উষান স্প্যানিশে বলল। ছেলেটা জবাব দিচ্ছে না দেখে হাতের সেই ধারালো ছুরিটা ছেলেটার বাম হাতে ঢুকিয়ে দিল। তীব্র যন্ত্রণায় ছাড়খাড় হয়ে সে এবার স্বীকার করল, উষাই তাকে পাঠিয়েছে। তাকে বলা হয়েছিল ইফরাত, টুইঙ্কেল, রুহি এবং মীরা এই 4 জনকে জানে মেরে ফেলতে। কারণটা জানতে চাইল না উষান। সবটা সম্পর্কে অবগত সে। কেন উষা এমন করছে তা সে জেনেছে কদিন পূর্বে। উষান হাতের ছুরিটা ছেলেটার কণ্ঠনালী বরাবর 2-3 বার ঢুকিয়ে নিথর মৃতদেহটাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ক্ষীণ দূরে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উষান অপহরণের দিকে এসেছে হাসপাতালে।
তার উচ্চাটন মন আজ হুট করে আনচান করছে। ছটফটিয়ে অন্তরাল থেকে শিথিল করার প্রয়াসে মীরার নিকট ছুটে আসা। ডাক্তারের সাথে একবার কথা বলে উষান আসলো মীরার নিকটবর্তী। ক্লান্ত দেহ নিয়ে শুয়ে পড়ল মীরার পাশে। এতপর কাত হয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার পানে। অন্তঃকরণ অস্থির তুমুল। এই বুঝি আখিজোড়া উন্মুক্ত করল মীরা। কিন্তু কই, কিসের কি? সেই তো সব একই। আর কত অপেক্ষা? উষান উঠে বসল, কক্ষ জুড়ে পদচারণ করলো, ফের এসে বসলো মীরার পাশে। তারপর কি হলো কে জানে। নিস্তব্ধ কামরায় সব কিছু এলোমেলো হতে লাগলো। এতদিন নিস্তব্ধ রূপে থাকা মীরার শ্বাস দ্রুত গতিতে উঠানামা করছে। অক্সিজেন মাস্ক লাগানো সত্ত্বেও শ্বাস নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। উষান অস্থির, উন্মাদ হলো। হন্য হয়ে ডাক্তার ডাকলো। প্রায় 5 জন ডাক্তার উপস্থিত কামরায়। সকলের মুখশ্রীতে চিন্তার ছাপ। ফারহা মীরাকে চেক আপ করে বলল, রিকভার টাইম স্যার। এই সময় হয়ে সে চোখ খুলে স্বাভাবিক হবে, নয়তো চিরতরের জন্য শ্বাস নেওয়া বন্ধ করবে। প্রেফার হার। উষান ব্যাকুল হলো। চটজলদি উঠে উজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। প্রতিটি সিজদায় আল্লাহর নিকট তার আর্জি, মীরা সুস্থ হোক, সুস্থ হয়ে উঠুক তার মীরাবতী। বদলে তার জীবন চলে যাক, তবুও মাদকতা সুস্থ হোক। মীরা যেদিন হতে উষানের জীবন হতে নির্বিচ্ছিন্ন হয়ে স্তব্ধতার রাজ্যে পাড়ি দিল, সেদিন হতে উষান এক বাজে অভ্যাসের সাথে লিপ্ত হলো। যেই ছেলের সিগারেট দেখলেই ঘৃণায় গা গুলিয়ে আসতো, সেই ছেলে এখন দিনকে দিন সিগারেট খাওয়া রপ্ত করেছে দারুণভাবে। বর্তমানের বিষণ্ণ সব প্রহর উষানের কাটে সিগারেটের সাথে। যখনই সে ক্যাম্পে ট্রেনিং দেওয়া হতে বিরতি নিয়ে, তখনই সুযোগ বুঝে ক্যাম্পের বাইরে এসে সিগারেটের প্যাকেট খালি করে। সিগারেটের এলোমেলো ধোয়ার মতো তার জীবন। সব কিছুই অবিন্যস্ত, কিছুই ঠিক নেই, কিচ্ছুটি না। মীরাকে শান্ত করার জন্য ইঞ্জেকশন পুশ করা হয়েছে। কোমায় থাকা পেশেন্টদের রিকভার টাইমে উত্তেজিত হওয়া ক্ষতিকর তার জন্য। মীরাকে ইঞ্জেকশন পুশ করার পর সে আগের ন্যায় নিশ্চুপ হয়ে গিয়েছে। ওষুধের প্রতিক্রিয়া কাটার পর দেখা যাবে কি হয়। উষান অস্থির, শ্বাস রুখে বাহিরে চলে এসেছে। বাহিরে আসার পর থেকে একের পর এক সিগারেট শেষ করে পায়ের কাছে স্তূপ জমিয়েছে। সে এখনও হাসপাতাল থেকে অদূরে নির্জন এক স্থানে বসে। মানসিক টানাপোড়েনে মস্তিষ্কের নিউরন এখন অস্থিতিশীল। উচ্চাটন, সিগারেটের প্যাকেট শূন্যের কোঠায়। উষান হুঁসে ফিরল। হাত দুটো ধুলো ঝাড়ার মতো করে উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে ভাবলো কিছু, যেই ভাবনার গভীরতা অনেক। পকেটে পুরে রাখা তার ফোন হঠাৎ কেঁপে উঠল। উষান পায়চারি থামিয়ে ব্যস্ত হাতে ফোন বের করে। ক্লিওরা ফোন দিয়েছে। বিন্দু মাত্র সময় অপচয় না করে উষান ফোন রিসিভ করে চট করে কানে লাগালো। ওপাশ হতে গমগমে সুরে তৎক্ষণাৎ ফারহা বলে উঠল, স্যার মীরা। সে চোখ খুলেছে। আপনাকে দেখতে চাচ্ছে স্যার, জলদি ফিরে আসুন। নিস্তব্ধতা বোঝা স্থানটিতে ছোট্টখাট্ট বিস্ফোরণ ঘটে গেল, তবে তা উষানের অন্তঃস্থলে। হাতের ফোনটা কোনো মতে পকেটে পুরে সে পাগলের মতো দৌড়ানো শুরু করলো। আশ্চর্য, পথটা এত দীর্ঘ হলো কি করে? ফারহা ফোন কেটে মিটিমিটি হাসছে। সে আজ খুশি, ভীষণ রকমের খুশি। হৃষ্টচিত্রতায় মন প্রাণ আজ উজাড়। এই 6টা মাস মীরা তার আন্ডারে ছিল। প্রতিটা লহমাসে দেখেছে উষান যখন মীরার নিকট থাকতো, তখন ছেলেটা কেমন করে ছটপট হাঁসফাঁস করত। কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে যেত, তা ঢের বুঝতে পারত ক্লিওরা। আজ যখন মীরার জ্ঞান ফিরল, চোখ খুলে তাকালো মেয়েটা। কাপা ঠোঁটে এলোমেলো করে উষানের নাম নিল। তখন ক্লিওরা বুঝে নিল আসলে ভালোবাসা সুন্দর, স্বচ্ছ এবং পবিত্র। লিফটে জায়গা পেল না উষান। পর্যাপ্ত মানুষে ভরপুর হয়েছে তখন সে আধুনিক যান্ত্রিক কক্ষটা। লিফটের কথা ভুলে উষান উঠে পড়ে ছুটল সিঁড়ির দিকে। ছাত্রতলা সে উঠে এলো বিনা ক্লান্তিতায়। উঠে এসে ক্লান্ততার রেশ তার মুখশ্রীতে খুঁজে পাওয়া গেল না, বরঞ্চ অদৃশ্য এক হৃষ্টচিত্ত বক্ষস্থল ভরা লুকিয়ে রাখা চরম খুশি। তাই ফুটে উঠল। মীরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সে। 2-3 জন ডাক্তার দাঁড়িয়ে। মীরার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা। উষান মীরার পানে দৃষ্টিপাত ফেলল। মেয়েটা পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে। এত মাস পর চোখ খুলল। বাহিরের তীব্র রশ্মির কারণে ঠিকমতো সে তাকাতেও পারছে না।
ফারহা বুঝলো বিষয়টা। সে গিয়ে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালালো। তারপর উপস্থিতি ডাক্তারদের নিয়ে বেরিয়ে যেতে যেতে উষানকে উদ্দেশ্য করে বলল, আপনি লাকি স্যার, খুব লাকি। কোমায় এই সিচুয়েশন থেকে মূলত কেউ সুস্থ রূপে বেঁচে ফিরে না, কিন্তু মীরা ফিরেছে সুস্থ রূপে। খেয়াল রাখবেন ওর। মীরা নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু পারছে না কিছুতেই। বলা চলে নড়াচড়া কিভাবে করে তা সে ভুলে গেছে। উষান ব্যস্ত পায়ে এগোলো। পা দুটো তার এত কাঁপছে কেন? এত ধীরাজ হলে চলে? মীরাবতীকে ঝাপটে ধরে আদর দিতে হবে না? বকুনি দিতে হবে না? মেয়েটা এত এত কষ্ট দিল তাকে। বদমাহিস। মীরার মুখে লাগানো অক্সিজেন মাস্ক, হাতে লাগানো স্লাইনের ক্যানুলা আরও যাবতীয় সব কিছু খুলে দিয়ে নার্স চলে গেল। উষান পরপরই মীরার পাশে বসলো। মীরার হাড়ডিসার গাল দুটো নম্র কোমল হাতে ছুঁয়ে দিল কম্পমান হাতে। কণ্ঠনালী দ্বারা সে শব্দ উচ্চারণ করতে পারছে না কিছুতেই। শব্দ জোট বেঁধেছে গলায়। সর্বপ্রথম নীরবতা কাটালো মীরা। খুব কষ্টে আঠালো ন্যায় অধৈর্যরা প্রসারিত করে ভাঙা গলায় সে বলল, আমাকে একটু উঠিয়ে বসান না। উষান তাই করল। মীরাকে ধরে আধশোয়া করে বসিয়ে দিল। কত মাস পর মীরা উঠে বসলো। মাথা চক্কর দিতে নিলেও সে নিজেকে সামলালো। সামনে বসা থাকা নিস্তব্ধ মূর্তির ন্যায় পাথর মানবটা বুকে হুমড়ি খেয়ে পড়ল। দুই হাতে জোর নেই বলা চলে, তবুও অবশিষ্ট শক্তি দিয়ে সে উষানের পিঠ খামচে ধরল। ধারালো আঘাতে অস্পষ্ট স্বরে আর্তনাদ করে পুরোপুরি শান্ত হলো উষান। মীরার পিঠে সে এক হাত রাখলো, অন্য হাত দিয়ে মীরার গাল ধরে নিজের দিকে ফেরালো। মেয়েটার ঠোঁট দুটো কেমন অবিরত কাঁপছে, কানবে বোধহয়। আঁখি দুটো কেমন টলমলে হয়ে। দীর্ঘ 6 মাস আমায় নরক যন্ত্রণা দিয়েছ মীরা। এই যন্ত্রণার উপশম দাও এবার, একটু আদর করি, জাস্ট একটুখানি। কণ্ঠ জমাট। মীরা নতজানু হলো। স্বাগতোক্তি করে বলল, নির্লজ্জ লোক। এত লজ্জার কথাটা সে মুখে বলে কি করে? লোকটা কি বুঝে নিতে পারে না তার ইশারা? হ্যাঁ, মীরার অন্তঃকরণ বার্তা বোধ করি উষান বুঝে নিল চট করে। সে মাথা নিচু করে অধর ছোঁয়ালো মীরার গালে। অনবরত আদুরে স্পর্শ এঁকে দিল সময় নিয়ে। মীরা তখন গুটিসুটি মেরে এমন ঝংকার তোলা আদর পেয়ে ঘন ঘন শ্বাস ফেলে উষানকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টায় সে ব্যর্থ হলো। উষান খপ করে তার হাত ধরে ফেলে হিসিয়ে বলল, আজ না মীরাবতী, আজ বাধা দিও না। আজ বাধা দিলে উষান রেজওয়ান সেই বাধা মানবে না। বাদামি রঙের মীরার উষ্ঠধর। উষান আলতো করে ছুঁয়ে দিল মীরার অধর জোড়া। আঙুল দিয়ে 2-3টে প্রগাঢ় চুমু খেয়ে উষান মীরার জীর্ণশীর্ণ দেহটাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে রাখল। এই তো এতদিনের ছটপট করা হৃৎপিণ্ড, হৃদয়স্থলের উৎপত্তি হওয়া বেমিসাল ঝড় আজ এতদিন পর শিথিল হলো। কতক্ষণ এভাবে উষ্ণ আলিঙ্গনে নিবদ্ধ হয়ে কেটে গেল দুইজনের কারোরই জানা নেই। তবে একসময় মীরা এই আলিঙ্গন ছেড়ে মুক্ত হয়ে শটান হয়ে বসল। অবলোকন করল উষানের প্রতি। উষান তখন প্রশ্নবিদ্ধ নজরে তাকিয়ে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? দূরে সরে গেলে কেন? কাছে এসো। উষানকে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করতে ব্যস্ত মীরা। সে উষানের বলা বাক্যটা শ্রবণ করেও সে উষানের কাজ ঘেঁষল না। কিছুক্ষণ পর ভাঙা গলায় প্রশ্ন করল, কতদিন ধরে খাওয়া দাওয়া করেননি? শার্টের কলার ঠিক করলো উষান। মীরাকে আলতো হাতে টান দিয়ে নিজের কাছে এনে ফের আলিঙ্গনে আবদ্ধ করল। উত্তর দিল না কেন? মীরা তাতে ক্ষুব্ধ হয়, পুনরায় জিজ্ঞেস করে, উত্তর দিচ্ছেন না যে? এতদিন ঘুমালে, ঘুম থেকে উঠে এত রাগ? শান্ত হও, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। নিজের এই অবস্থা করেছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়া সন্ন্যাসী প্রেমিক। সত্যি করে বলুন তো, আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে ছিলেন? উষানের উচিত মীরাকে ধরে এখন চাপড়ানো। ইচ্ছে হলো তাই, কিন্তু ইচ্ছে বাস্তবায়ন সে করল না। রুষ্ট চাহনি নিক্ষেপ করে সে গর্জে উঠল, বলল, উল্টাপাল্টা কথা বলবে না মীরা। তুমি জানো না আমার এই অবস্থা কেন? হ্যাঁ, পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। মীরা বুঝল। সে এই বিষয়ে আর কথা বাড়ালো না। মিনিটখানেক পর নিম্ন সুরে বলল, ভাত নিয়ে আসুন, খিদে পেয়েছে।
খাবে? তো ভাত কি আমি ভূতের জন্য আনতে বলছি? কেবিন থেকে চলে গেল উষান। মীরার তেড়া উত্তর গায়ে মাখল না। রাগ লেগেছিল যদিও, তবু চলে গেল। মীরা সেখানে কোনো মতে ঠ্যাস দিয়ে বসে রইল। শরীরে বিন্দু মাত্র শক্তি নেই বোধহয়। বসেও থাকা যাচ্ছে না, হাত পা কেমন তীর করে কাঁপছে। উষান ফিরে আসলো 15 মিনিটের মাধ্যমে। চোখ মুখ তার আধারে বিলীন। মীরা তা দেখে চট করে বলল, কি হয়েছে? উষান মন খারাপ নিয়ে প্রতি উত্তর করে, খাবার খেতে পারবে না এখন মীরা, ডাক্তার নিষেধ করলো, বলেছে এখনই খাওয়া ঠিক হবে না, 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। পারবে না? খুব বেশি ক্ষুধা পেয়েছে? মীরা মৃদু হেসে বলল, ভাত কি আমি আমার জন্য আনতে বলেছি? ভুরুদয়ের মধ্যে ভাঁজ ফেলল উষান। ভারী কণ্ঠে বলল, তাহলে এদিকে আসুন। উষান এগোলো, খাবার প্যাকেট মীরার হাতে ধরিয়ে দিল। ভাত আনেনি উষান, ফ্রাইড রাইস এনেছে। তাছাড়া এখানে অসময়ে আপাতত ভাত পাওয়া সম্ভব নয়। মীরা চামচে করে কিছুটা রাইস তুলে নিল। উষানের মুখের সামনে তুলল চামচ। জেদ ধরে বলল, হাঁ করুন তো জলদি, আমি খাইয়ে দিব আপনাকে। নিষেধ করবেন না, আপনার কথা আমি শুনবো না। আপনার হাতে খাবার সুযোগ আমি কিছুতেই মিস করব না ম্যাডাম। চামচে খাবার তুলে এক নাগাড়ে উষানকে খাওয়াচ্ছে মীরা। তার হাত দুটো কাঁপছে প্রবল। কাঁপাকাঁপি থামানোর প্রবল চেষ্টা করছে মীরা। লোকটা নিশ্চিত তার কাঁপা হাত দেখলে আর খাওয়াতে দেবে না। এটা আপাতত চাচ্ছে না মীরা। উষানকে কতদিন পর সে নিজ হাতে খাওয়াচ্ছে। আনন্দের চোটে তার নেত্রকোণে পানি এসে জমেছে। সে কোনোদিনও ভাবেনি যে সে বেঁচে ফিরবে। উষান খাচ্ছে আর মীরাকে নির্নিমেষে দেখে যাচ্ছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না তার সামনে মীরা বসে রয়েছে, তাকে খাইয়ে দিচ্ছে। কাল পর্যন্ত তো এই মেয়েটা এই সময় স্তব্ধতা ধারণ করে ঘুমিয়েছিল, আর আজ দেখো উষান ঠিক করলো খাওয়া শেষে সে 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য।